হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। আজকে হচ্ছে 28th অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 11টা বেজে এই 10 মতো। চান টান হয়ে গেছে, বুঝতেই পারছো। এই এখনই ক্যামেরাটা অন করলাম। এখন এই কদিন একটু এদিক ওদিক হচ্ছে, কিছু করার নেই, একটু ব্যস্ততা বেড়েও গেছে বলতে পারো, আর দিনটাও কাছে এসে যাচ্ছে। তো সেই জন্যে অনেক কিছুকে একসঙ্গে মানে কোঅর্ডিনেট করতে হচ্ছে, যাকে বলে আর কি। তো আজকেও সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। আর তারপরে সব থেকে বড় কথা, ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল সকাল থেকে, মানে খেপে খেপে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে, জানো। এত বৃষ্টি কি বলবো। আর মানে আমি একটা সিঙ্গল বেড কাভার কেচেছিলাম, তারপরে আমার হাউস কোট কেচেছিলাম, সেটা মানে ওয়াশিং মেশিনে কাচা চলছে, তখনই মুষলধারে বৃষ্টি। সকালে যখন দিই তখন ছিল না, তারপরে এত জোর বৃষ্টি এসছে, মানে আমি আর ভাবছিলাম কি করে শুকোবো। যাই হোক, সেটা প্রায় 80% শুকিয়ে গেছে। আমি ওটা এনে ঘরে দরজা টরজায় দিয়ে দিয়েছি, আর র্যাকটা বাইরে আছে এখন উপস্থিত। আবার দেখছি একটু বেটার, বাট কিছুক্ষণ আগেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এখন মানে কি যে করব কি না করব নিজেই বুঝে উঠতে পারছি না। এক্সাইটমেন্ট ভর্তি এখন আমার মধ্যে। আর আজকে আমার রান্না বান্না নেই, কেননা আজকে স্বাদ বিচিত্রা থেকে থালি আসবে, তো তাই জন্য আজকে আমার রান্নার ছুটি। তো ওই জন্য আর সকাল থেকে ক্যামেরাটা অন করিনি, যে কি আর দেখাবো কি করব। চান টান করেই বরং তোমাদের সামনে আসি, আবার একটু গল্প আড্ডা করে কাটাবো। আর হ্যাঁ, সেদিনে এই কটা জিনিস বিদিশা দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করানো হয়নি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওপর দেখিয়েছিলাম, এই দেখো, এই বেড কাভারটা দিয়েছিল বিদিশা। এটা লুনি টিউনসের ওপরে পিলো কাভার আছে দুটো, আর একটা বেড কাভার একদম বড় সাইজ। এটা ডাবল বেডশিট, খুব সুন্দর দেখতে। ওই লুনি টিউনসের যে লুনি টিউনস কার্টুনের যে ছাপ হয় সেটা। এটা খুলে আমি আর দেখাচ্ছি না, কেননা আমি এখন এটা খুলছি না, বুঝেছো তো। পুরো প্যাক করা আছে, এই যে এখানে ভেলক্রো দিয়ে প্যাক করা, এই দেখো। তো এইটা দিয়েছে। আর এই জেডস থেকে, এই দোকানটা না আমি একদিন যাব বিদিশার সঙ্গেই, আমি এটা ওকে বলেও রেখেছি। খুব শুনি ওর মুখে এই জেডস এর নাম, আমি না কোনো দিন যাইনি। এটা একডালিয়ায় আছে, আর ভীষণ ভালো ভালো এদের স্টক, কুর্তি বলো বা নাইটি বলো, সেটা আমি বিদিশার কাছ থেকেই জেনেছি, এবং ও পরেও সেটাও দেখেছি। তো সেই ভীষণ আমার ইচ্ছে একদিন যাব, বলেছি কবে যাব জানি না, বাট একদিন জোটাজোট করে ওর সঙ্গে আমি জেডেতে যাওয়ার প্ল্যান আছে। তো ও আমার মানে ভিডিওর মারফতেই শুনেছে যে আমার আর এবারে বেরোনো হলো না, নাইটি টাইটি কেনা হলো না, কেননা সেই বৃষ্টির জন্য তোমাদের বলেছিলাম। আর ম্যাগির তো গলার ব্যান্ডও বলেছি তোমাদের, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, তাই আমার আর অত চাপ নেই, আমি আর বেরোচ্ছি না। সেটা নিশ্চয়ই শুনেছে, শুনে তারপরে আবার এসে আমাকে পুজোর নাইটি দিয়ে গেছে। কি বলবো বলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, তো এটা শেয়ার না করলে কি করে হয়। দুখানা নাইটি জেড থেকে দিয়ে গেছে। বাবু তোমার কিছু না, এই দেখো ম্যাগি, এই দেখো। মহিলা চান করেছে আজকে, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি, এইখানে এসে দাঁড়িয়ে আছে। আমি আর খুলছি না, জানো তো, বেশ সুন্দর পাট করা আছে। প্রিন্টটা দেখাচ্ছি, আমি যেরকম স্লিভলেস নাইটি পরি ও ঠিক সেরমই দিয়েছে। এই দেখো, এই একটা প্রিন্ট, এই দেখো। আমি একবার মানে প্যাকেটটা খুলে হাত দিয়ে দেখেছি, ভীষণ সফট, ভীষণ সফট। এই যে এই একটা, আর এই একটা, দুটোই ভীষণ সুন্দর হয়েছে। কি বলবো বলো ওকে, থ্যাংক ইউ তো দেবো না, কেননা ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। এই মুন আনলিমিটেড পরিবারই আমাকে এইসব মানে অমূল্য প্রাইসলেস ফ্রেন্ডস দিয়েছে। আরও কয়েকজন আছে, আর তোমরা সবাই আছো, মানে কার নাম ছেড়ে কার নাম বলবো বলো। তবে হ্যাঁ, সবার সঙ্গে তো আর আমার মিট হয়নি। তো বিদিশা মানে ভীষণই আমার ক্লোজ হয়ে গেছে, এই মুন আনলিমিটেড থেকেই ওকে পাওয়া।
এবং সত্যিও ভীষণই ভালো মেয়ে এবং ভীষণই ক্লোজ ফ্রেন্ড আমার হয়ে গেছে। তো এই দুটো নাইটি আমাকে দিয়েছে, যে আমার কেনা হয়নি তো সেটা আমি বুঝতেই পেরেছি, ও সেটা কিছুতে মানে বলেনি, বাট আমি বুঝতে পেরেছি যে শুনেছে ব্লগেতে যে আমার কেনা হয়নি পুজোতে। কোনো দরকার ছিল না, কিন্তু আমি পরে নিতাম। দেখো বাড়ির মধ্যে আর কে দেখছে বলো, আর যাই হোক ওর সেটা হয়তো মনে হয়েছে বলে আমাকে আবার দুটো নাইটি কিনে এনে দিয়ে গেছে। কি বলবো বলো, এখন আসলে উপস্থিত সত্যি আমার গড়িয়াহাট যাওয়ার কোনো প্ল্যানও নেই। আর ওয়েদারের অবস্থা এত খারাপ, শুনছি তো নাকি একেবারে সে লক্ষ্মী পুজো অবধি এইরকম বাজে ওয়েদার থাকবে, আরও মানে বৃষ্টি বাড়বে। জানি না কে যে কি বলছে, কতটা যে সত্যি কতটা নয়, প্রত্যেকটা দিন এলে তবে বুঝতে পারবো। আর এখন পরিষ্কার টরিষ্কার এইসবগুলো কালকের থেকে একটু বেশি আরম্ভ হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমার মানে লোক দিয়ে কাজ আরম্ভ হবে, কালকে এই জানলা দরজা সব পরিষ্কার হবে। আর এই যে বইয়ের যে তাকটা না, এটা আমি চিন্তা করেছি পুরোপুরি খালি করব, খালি করে ওই ডিভানের একটা কোনায় রেখে দেবো, দিয়ে ওরা তাহলে পুরো তাকটা না পরিষ্কার করে দিতে পারবে, তারপরে আমি বইগুলো মুছে মুছে সাজিয়ে রাখবো। তো এই আর কি, বিশাল বড় নিজে কাজ করছি না, কেননা মনে হয় কোথাও কিছু যদি খটকা লেগে গেল, কিছু হলো, এই সময় খুব মুশকিলে পড়তে হবে আমাকে। আর গুড্ডির আসারও টাইম হয়ে আসছে, এখনও দেরি আছে, বাট হ্যাঁ পুজোর সময় তো নিশ্চয়ই আসছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, বলেইছি, অনেকবার বলেছি, আবারও বলছি, কোনো রকম চিন্তা করো না। বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো যে ও কবে আসছে না আসছে, নিশ্চয়ই তোমরা জানতে পারবে এবং তোমাদেরকে নিয়েই এয়ারপোর্টে যাব, তো পুরোটাই আমি কভার করার চেষ্টা করব। আর তো আজকে এই 2-4 দিন হলো একজন আমাকে হোয়াটসঅ্যাপে না একটা চিঠি টাইপের পাঠিয়েছে। চিঠি মানে এমনি আমাকে কোনো চিঠি না, এটা ওই আরজিকর ব্যাপারটা নিয়ে একটা খুব সুন্দর চিঠি। আমি যদিও পুরোটা পড়িনি, বাট ওপর একটু পড়েছি, এবং পড়ে মনে হলো যে এটা আমার পরিবারের সঙ্গে শেয়ার করব, এবং যখন শেয়ার করব তখনই আমিও পড়ে নেবো, আমারও পড়া হয়ে যাবে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করে দিই। খুব সুন্দর লেখাটা, তো চলো এই যে পড়ছি। এটা একটা চিঠির আকারে লেখাটা। প্রিয় মেয়েরা, মেয়েদের উদ্দেশ্যে এই চিঠিটা লেখা। আমি কলকাতা বলছি, মানে অ্যাজ ইফ কলকাতা, তা মানে কলকাতার মেয়েদের উদ্দেশ্যে এই চিঠিটা লিখেছে। প্রিয় মেয়েরা, আমি কলকাতা বলছি, তিলোত্তমা কলকাতা। প্রতিদিন আমার বুকের ওপর দিয়ে হেঁটে চলেছে সহস্র মানুষ, আর মেয়ে মানুষরাও। তোমাদের অভিমান হলো, কষ্ট হলো বুঝি, মানুষের থেকে মেয়ে মানুষদের ভিন্ন করে দিলাম বলে, উপড়ে দিলাম বলে। কষ্ট হলেও আমি নিরুপায়, সেই জব চান্নকের আমল থেকে তো চলছে তাই। আধার ঘর, স্যাঁতস্যাঁতে রান্নাঘর, আর পুরুষ মানুষের মন মর্জির পৃথিবী, এই তো মেয়ে মানুষের জগৎ। তোমরা যতই বাপু পিঠে ল্যাপটপ নিয়ে গ্যাটম্যাট করে অফিস যাও, আমি বলছি তোমাদের বুড়ি কলকাতা, কল্লোলিনী কলকাতা কিচ্ছু বদলায়নি গো। অন্য গ্রহ ছুঁয়ে এলেও তাকে নিয়ে ওই হাতা খুন্তি আর আপনা মাংসে হরিণা বৈরি, এই দুটো মেয়ে মানুষের গায়ের পোস্টার গো। বিশ্বাস করলে করো, না হলে ভুয়ো রূপকথার ভুবনে ঘুরে মরো। কম দিন তো হলো না, কয়েকশো বছরের ইতিহাস বলছে মেয়েদের মনের ভেতরেও পুরুষতন্ত্র। খুব সূক্ষ্ম ও নিপুণভাবে কাজটা করা হয়েছে। যৌথ নির্জ্ঞানের ভিতর দিয়ে রক্তের শিরায় মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে এক অযাচিত বোধ। মেয়ে মানে সাজগোজ, গুছিয়ে সাজিয়ে মানিয়ে চলা, এক হাতে ঘরকন্যা, অন্য হাতে সমাজ সংসারের মুখে হাসি ফোটাবার দায় শুধু তাদেরই। পুরুষ তো নারীর মুখেও বসিয়েছে নিজস্ব স্বর। বাসে ট্রেনে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে মানুষ। আমি কলকাতা, রঙ্গ দেখে হেসে মরি। মাঝে মাঝে বুক ফাটা চিৎকার আসে, মনে হয় রাতের শহরে পুরুষ হয় হায়না আর মেয়েরা তারই শিকার। পুরুষ মনে মনেও বড় সিংহাসনে বসে। কলকাতা কল্লোলিনী মিছে কথা বলে না। বাড়ির মেয়েটিকে সযত্নে এড়িয়ে বারমহলে জাঁকিয়ে বসে। মেয়েরা চুপ করে কাজ করে, সন্তান পালন করে, রক্তাক্ত হয়, এবং এই একবিংশ শতকেও তাদের কর্মক্ষেত্র
পুরুষ বেশে হায়নারা ছিঁড়ে খায়। আমার স্বর নেই, চিৎকার করতে পারছি না, বলতে পারছি না, মিছিলের স্লোগানে শহর কাঁপাচ্ছ যারা, তারা নিজের ঘরের নারীকে সম্মান করছো তো, করে এসেছো যুগ যুগ ধরে। তোমার ঘরে কোনো মেয়ে লুকিয়ে কাঁদছে না তো, বুকের ভেতর ঝড় নিয়ে শান্ত মুখে কাজ করে যায় কি? মেয়ে মানুষকে সব জানতে নেই, মেয়েদের বুদ্ধি আধখানা নারকেলের মতো। ওই সব ভুয়ো সত্য খেলার ছলে জাঁকিয়ে বসেছে কারো মনে। মাকে, প্রেমিকাকে, স্ত্রীকে, মেয়েকে অপমান করেছো জনসমক্ষে, রক্তাক্ত করেছো, তারপর নেশার পাত্র হাতে তুলে ভেবেছো আমি পুরুষ, আমাকে খেয়াল রাখা ওই নারীদের কর্তব্য, তাই যা করছি বেশ করছি। যদি ভেবে থাকো তুমিও ধর্ষক, তুমি তিলোত্তমার সম্মান নষ্ট করেছো। মেয়েরা শহর জুড়ে দুগ্গা এলো বলে, অথচ একটি মেধাবী মেয়েকে শুধু শরীর মনে করে তার মেধাকে ভয় পেয়ে ছিন্ন ভিন্ন করেছে এই শহরের তথাকথিত মেধাবী পুরুষ। আমার এই সময় মনে পড়ছে মিথোলজি। শিউলি ফুলের মতো একটা মেয়ে দুটি পুরুষের ইগোর লড়াইয়ে ঝলসে গেল। প্রমাণ লোপাটের মতো তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করলেন আর এক পুরুষ। ধারালো চক্রে দিক বিদিকে ছড়িয়ে পড়ল একটি উজ্জ্বল মেয়ের শরীরের 51 টুকরো, একালের তিলোত্তমার মতো। তারপর পুরুষই পুনর্জন্মের রূপকথা তৈরি করলো। মেয়েটি সব ভুলে আবার ফিরে আসবে সেই পুরুষতন্ত্রের কাছে। না, তাকে ফিরে পাওয়ার জন্য কেউ সাধনা করবে না, মেয়েটি সাধনা শুরু করবে অনাহারে অনিদ্রায়, শুধু প্রিয় পুরুষের সন্তানের মা হবে বলে, শুধু বারবার উপেক্ষিত হবে বলে। আমি শহর কলকাতা, প্রতিবার আশ্বিন মাসে এইসব কথা মনে হয়। এইবার বুকের ভেতর বড় জ্বালা, কষ্ট। তিলোত্তমার নাম দেওয়া হলো আর এক টুকরো হয়ে যাওয়া নারীর। সে জাগিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। জাস্টিস চাই, জাস্টিস চাও মেয়েরা। প্রথমটা ঘর থেকেই শুরু হোক। জাস্টিস ফর আরজি কর। এটা মহুয়া দাশগুপ্ত বলে একজনের লেখা, দারুণ লাগলো। এটা কলকাতার জবানিতে চিঠিটা লেখা, কলকাতা যেন নিজেই চিঠিটা লিখছে। সত্যি মানে এক এক সময় এতটাই আতঙ্ক লাগে এখন পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করলে, আর শিউরে উঠতে হয় এটা চিন্তা করে যে আমার মেয়েও কদিনের মধ্যে কলকাতায় ল্যান্ড করবে। এখন এই জায়গাটা এতটাই আনসেফ হয়ে গেছে, এত অধীর আগ্রহে বসে আছি আমার মেয়ের জন্যে, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যতটা দেরিতে আসে ততটাই ভালো। কেন? এই কলকাতার চারিপাশের এই অবস্থার জন্য। তাকে তো ঘরে আটকে রাখতে পারবো না, সে তো আসছে। সত্যি একটা 23-24 বছরের মেয়ে, সে ঘরে বন্দি হয়ে থাকবেই বা কেন? কলকাতা কেন পারবে না একটা মেয়েকে সেই প্রোটেকশনটা দিতে? কলকাতা কেন পারবে না একটা মেয়ের সেই স্বাধীনতাটাকে বজায় রাখতে? এটাই তো আমার কলকাতার কাছে প্রশ্ন। কলকাতা যে আজকে এই চিঠিটা লিখেছে, আমারও কলকাতার কাছে প্রশ্ন যে কলকাতা কেন পারবে না। জানি না, হয়তো কিছুই হবে না, তাও মনের মধ্যে কোথাও না কোথাও মা হিসেবে একটা আতঙ্ক তো নিশ্চয়ই আছে, একটা ভয় নিশ্চয়ই আছে। যতক্ষণ না ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে না ঘুরে ঘাড়ে, ততক্ষণ আমার টেনশন নিশ্চয়ই থাকবে। এটা ঠিক না। এটা একটা এমন শহরে আমি আজকে আছি যে শহরে আজকে এইরকম একটা আতঙ্কে দিন কাটাতে হবে কোনোদিন ভাবতেও পারিনি। এই শহরেই তো আমিও জন্মেছি, এই শহরে আমি বড় হয়েছি। এই রকম এইসব নিয়ে টেনশন কিন্তু আমার মা বাবাকে কোনোদিন করতে হয়নি, কিন্তু আজকে এমন একটা দিন এসেছে যে আমাকে করতে হচ্ছে আমার মেয়ের জন্যে। এটা খুবই কষ্টের, খুবই দুঃখজনক বলবো, কিন্তু কিছু করার নেই। আমার মতো প্রচুর মায়েরাই এরকম আড়ালে চিন্তা করছে বা হাহুতাশ করছে বা চোখের জল ফেলছে। আমারই হোয়াটসঅ্যাপে একজন আছে, সে রীতিমতো মাঝে মধ্যেই লেখেন যে তারও চিন্তা হয়, হোয়াটসঅ্যাপে না কমেন্ট বক্সে ঠিক খেয়াল নেই, তারও চিন্তা হয়। তার বৌমা অফিসে চাকরি করেন, তো তার বৌমা যতক্ষণ না বাড়িতে ফিরছেন না তারও সেখানে ভীষণই আতঙ্ক লাগে। কেন এই আতঙ্কটা লাগবে? কেন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না? তাহলে আর এই যে মাথাগুলো বসে আছে কিসের জন্যে, সেটাই আমার এক এক সময়
মানে মনে হয় একটা বিশাল জিজ্ঞাসার চিহ্ন লাগে যে এরা বসে থেকেই বা কী লাভ। আলটিমেটলি যদি প্রোটেকশন দেওয়ার মতো সেই ক্যাপাসিটিটা না থাকে, সেই ক্যাপেবিলিটিটা যদি না থাকে, তাহলে বসে থাকার কি ফায়দা? আমরা নিজেরা থাকলেও যদি চিন্তা করি আর না থাকলেও চিন্তা করে মরবো, একই তো ব্যাপার, তাই না? আমাদের অবস্থাটা কিন্তু দুদিকেই এক। তো জানি না এটা মানে কোন দিকে যাচ্ছে, আর উপরন্তু এখন যেন মনে হচ্ছে অতিরিক্ত বেড়েও গেছে এই ব্যাপারটা, তাই আতঙ্কটাও বিশেষ করে মেয়ের মায়েদের বেড়ে গেছে। মেয়ের মা বাবা যারা আছে তাদের অবশ্যই এটা একটা ভীষণ কনসার্ন। একটি মেয়ে যখন বাইরে বেরোবে সে ঠিকভাবে বাড়িতে ফিরে আসবে তো? এটা একটা বিশাল বিশাল চিন্তার বিষয় হয়ে গেছে এখন। তো যাই হোক, জানি না এই বলে আমি আমার মেয়ের মনের মধ্যে মানে একটা আতঙ্ক ছড়াতেও চাই না, তবে ওকে আমি এই পিকচারটাও দিয়ে দিয়েছি। এবার দেখো, মানে এখানে না থাকলে তো সেই এসেন্সটা বোঝা যায় না, মনে হয় যেন দূর এসব তো হতেই থাকে, এসব তো চলতেই থাকে। আসলে তা নয়, আসলে এইবারে যেন ব্যাপারটা সত্যি একটা ভাইরাসের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে আমার মনে হচ্ছে যেন করোনা ভাইরাসের থেকেও এই ভাইরাসটা অতিরিক্ত সাংঘাতিক একটা। তো সেই ভাইরাসটা ঘুরে বেড়াচ্ছে, তো সেটা আমরা যতটা জানি, যারা বাইরের দেশে থাকছে তারা অতটা বুঝতে পারে না। তো তাই জন্যে ওকে বলে অতটা ঠিক মানে কাজ হচ্ছে না। এটা মা হিসেবে আমারই আতঙ্ক, আমারই চিন্তা, আমারই ভয়। দেখা যাক, আসুক। লোকনাথ বাবার ওপর ভরসা রাখছি, লোকনাথ বাবা নিশ্চয়ই ওকে আগলে আগলে রাখবেন, এবং ওকে বলে নয়, প্রত্যেকটি মেয়েকে লোকনাথ বাবা যেন আগলে রাখেন, এটাই আমার লোকনাথ বাবার কাছে এখন সত্যিকারের চাওয়া। জানো তো, যে আমার মেয়ে বলে নয়, প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা মেয়ে সন্তানকে যেন লোকনাথ বাবা আগলে রাখেন। কেননা উনি ছাড়া আমার মনে হয় না আর কেউ কলকাতা শহরে আছে যাদের সেই ক্ষমতাটা আছে একটি মেয়েকে আগলে রাখার। আজকে এইটা আমি জোর গলায় বলছি। যা অবস্থা দেখছি, যা চারিদিকে নিউজ মারফত আমরা শুনতে পাচ্ছি, এই কথাটা কিন্তু বলতেই হয় যে আমার মনে হয় না কারুর এই ক্ষমতাটা আছে যে একটা মেয়েকে আজকের দিনে প্রোটেকশন দেওয়া বা আগলে রাখা। তাই তো দেখছি। যাই হোক, তোমাদের পুজোর বাজার কীরকম কি চলছে না চলছে? আমার তো জানোই কিছুই তো সেরকম চললো না, ওই কয়েকটাই কিনেছি, আর নাইটি ফাইটি কিছুই কিনিনি। এই দুটো নাইটি পেয়ে গেলাম, বিদিশা দিল, বাস। তো এটাই পরবো পুজোর সময়। আর এখন নিজের কি হলো না হলো সেটার দিকে আমার অতটা নজর নেই। আমার ভেতরে একটা অজানা টেনশন কাজ করছে, আর তার মধ্যে আনন্দও কাজ করছে, তার মধ্যে লাস্ট মোমেন্ট পরিষ্কার ঝরিষ্কার গোছানো গাছানো এই সবগুলো চলছে। কালকের থেকে লাগাতার 3-4 দিন একদম পুরোপুরি লোক দিয়ে কাজ করানো হবে, পুরো পরিষ্কার ঝরিষ্কার হবে। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে আর শেয়ার করার মতো কিছুই নেই। আর খাওয়াটা অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে করব। আজকে থালি আছে, তো নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গেই শেয়ার করে খাবো। তো চলো, আজকের মতো এই ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিই। ছোটোখাটো ভিডিওই রাখলাম, এখন একটু 2-1 দিন একটু এদিক ওদিক হবে, জানো তো। মানে চেষ্টা করব যতটাই পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে, আবার একটু এরকম গল্পগুজব করেও কাটাবো। কিছুদিন এখন একটু চলছে আর কি, অনেক রকম চলছে। তো যাই হোক, যদি আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার চলে আসবো কালকের ব্লগ নিয়ে, এবং কালকে এইসব পরিষ্কার ঝরিষ্কার হবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে সঙ্গে রাখবো। তো চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।